হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন বছরের নতুন দিনে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। বছরের প্রথম দিনটাতে সবাই খুব মজা করুন, খুব ভালোভাবে কাটান এবং বছরটাকে খুব সুন্দরভাবে উপভোগ করুন। এবং আমি আশা করব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবার মঙ্গল হোক। এই বলে আজকের ভিডিওটা স্টার্ট করছি। বেচু কন্টেন্ট আজকে বেচু আবার। তো দিনের শুরুতে বেচুকেই কন্টেন্ট করেছি। আগের দিনের ব্লগটা যেটা তোমার নীল পুজোর দিনে এসেছিল, ঠিক আছে? তো সেই ব্লগটাকে নিয়ে কিছু বলবো, যেটা কিনা বেচু সোমবার দিয়েছিল। তো ভিডিওর শুরুতে অনেক কিছু বলার আছে, কিন্তু সবার প্রথমে বলবো, দেখো নীল পুজো আমাদের জীবনে কি মাহাত্ম্য রাখে এটা আগে আমি বলে নিই। যেহেতু এটার সঙ্গে তোমার চড়ক, পয়লা বৈশাখ, সংক্রান্তি সমস্ত কিছু যেন একটা জড়িত থাকে। অর্থাৎ দেখো, ছোট থেকে বলি, যখন আমরা ছোট ছিলাম আমরা তো আর ছোটোবেলায় নীলের উপোস করতাম না, বা নীল পুজোর ব্যাপারটা বুঝতাম কি না, ওই দিনটাতে মা উপোস করবে, ঠাকুমা উপোস করবে। যেহেতু আমার ঠাকুমা ছিল তখন, তো দুজনেই উপোস করবে, বাড়িতে এরা দুজনেই ছিল। এবং গঙ্গা স্নানে যাবে, যেহেতু আমাদের বাড়ির কাছে গঙ্গা, গঙ্গা স্নানে যাবে এবং আমাকেও নিয়ে যাবে। এবং নিয়ে ফেরার পথে তোমার গঙ্গার ঘাটের ফেরার পথটাতে মেলা বসতো, অর্থাৎ অনেক মাটির পুতুল টুতুল এসব বিক্রি হতো। তো সেইখান থেকে আমাকে অনেক কিছু কিনে দেবে, যেমন মাটির খেলনাবাটি, তারপর মাটির অনেক রকম পুতুল, তারপর ওই খাবারের যে প্লেটগুলো, মিষ্টির প্লেট, বিস্কুট, মিষ্টি, মানে মাটির সব দেখতে, বুঝেছো? তোমরা যারা পুরনো ওই সময় মেলাগুলো ভিজিট করবে তারা মনে করবে যে এক প্লেট মিষ্টি, কিন্তু সেগুলো সবগুলোই মাটির তৈরি। এই রকম ফল মিষ্টি এইগুলো আমার দেখলেই কিনতে ইচ্ছা করতো। তখন ঘোড়া, হাতি, কত কি, গরু, তারপর ছোটো ছোটো ঠাকুরের মূর্তি, যা দেখতাম তাই বায়না করতাম। মোটামুটি যতটা সামর্থ্য হতো কিনে দিত। প্রতি বছরই কিছু না কিছু কেনা হতো। তাহলে নীলের উপোস মানে আমাদের তখন এইটা মনে হতো যে মারা গঙ্গায় যাবে, সেখান থেকে স্নান করে আসবে এবং এসে শিব মন্দিরে গিয়ে পুজো দেবে, তারপর সেই ফল মিষ্টি ওগুলো খাবো। বিশেষ করে তরমুজের উপর আমার বরাবরই একটা অ্যাফেকশান ছিল, যে নীল ষষ্ঠী বা নীলের পুজোর দিন তরমুজ খেতে পাবো। তো সেই আর ওই মেলায় গিয়ে ওই সব মাটির জিনিসপত্র কেনা, এটা একটা মানে টার্গেট ছিল বলতে পারো, বা একটা আশা ছিল যে এই দিনটাতে এগুলো হবে। এরপরে পরদিনই তোমার চড়কের মেলা, সংক্রান্তির একটা হিড়িক, তারপরেই পয়লা বৈশাখ, নতুন জামা পরো, নতুন জামা পরে হালখাতা করতে যাও, বাড়িতে ভালো ভালো বাঙালি রান্না। মানে তখন তো আর এত কিছু বুঝতাম না, জানতাম ওদিন মাংস হবে, মাছ হবে, ভালো ভালো, বিশেষ করে নতুন জামা পরে থাকবো, পড়াশোনার চাপ থাকবে না, মা বকবে না, বাড়ির সবাই খুব হই হট্টগোল করবো, আত্মীয় স্বজন আসবে। এই তো একটা আনন্দ অনুষ্ঠান ছিল ছোটোবেলায়, যেটা কিনা বড় হয়েও আছে, নেই একদম তা নয়। লোক সংখ্যা কমে গেছে, এই হয়েছে পার্থক্য। মানে আগে যত লোক ছিল, এখন ক্রমশ যত দিন বাড়ছে মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আত্মীয় সংখ্যা কমতে থাকছে। তো সেই জায়গা থেকে খানিকটা ফাঁকা ফাঁকা লাগে, এছাড়া কিছু না। আর জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আগে মা উপোস করতো নীল ষষ্ঠীর, এখন আমি করি। এই হলো জায়গাটা চেঞ্জ। এবং আমি আমার শ্বশুরবাড়িতে করি, মা তার বাড়িতে থেকে করে। তো মার তো এখন অনেক বয়স হয়ে গেছে, সেইভাবে আর গঙ্গার ঘাটে তার যাওয়া হয়ে ওঠে না। আর আমি শ্বশুরবাড়িতে থাকাকালীন আমার বাড়ির সামনে এখন গঙ্গা নেই বলে যাওয়া হয় না, যা কিছু বাড়িতে বসেই হয়। আর আমার তো আরও ভালো, আমি কোনো মন্দিরে গিয়েও পুজো দিতে পারি না, কারণ এটাই তো চল না, নীলের পুজোর দিন বা নীল ষষ্ঠীর দিন কোনো শিব মন্দিরে গিয়েই আমরা পুজো আর্চা করি। কিন্তু আমি করতে পারি না, কোনো উপায় নেই, কারণ মন্দিরে গিয়ে যে বসে পুজো করব সেটা আমি করতে পারি না, কারণ মাটিতে বসতেই পারি না। তো সেই কারণে আমার মন্দিরে যাওয়া হয় না, যা কিছু নিজের বাড়ির মধ্যেই করতে হয়। মানে আর্থারাইটিসের কারণে আমার লোয়ার পোর্শনটা পুরোটাই ক্ষতিগ্রস্ত, ঠিক আছে? যেটা কিনা তোমরা ভিডিও মারফত বুঝতে পারবে না বা পারো না, ঠিক আছে? হ্যাঁ, আমি হাঁটাচলা করতে পারি, কিন্তু দরকারে করি, অদরকারে আমি খামোখা কোনো পরিশ্রম করি না। আমি দোতলায় থাকি, আমি একতলাতেও নামি না, ছাদে উঠি না, এরকম পজিশন আমার, বুঝতে পারছো? আচ্ছা, সেই জায়গায় থেকে আমার পুজো আর্চা, তো পুজো আর্চা সেই রকম লেভেলেই করতে হয়, মানে টুলে বসে মোড়ায় বসে পুজো, এরকম ব্যাপার। তো সেইখানে মন্দিরে তো সেই ফেসিলিটি থাকে না, সেই জন্য মন্দিরে আমার যাওয়া হয়ে ওঠে না। তো আমার অন্যান্য জায়গা যায়, তারা গিয়ে মন্দিরের ফুল বলো, চরণামৃত বলো, সব কিছুই এনে আমাকে দেয়, এই সুযোগটা রয়েছে আমার। তো আমি ঘরে পুজো করি, ঘরে আমার শিবলিঙ্গ সবই আছে, তো সেখান থেকে পুজো করি, সেখানেই পুজো করি। পুজো করাটা হচ্ছে পুরোপুরি মানসিক ব্যাপার, আমি কতটা মানে মন থেকে ভক্তি ভরে পুজো করতে পারছি। আর সবথেকে বড় কথা, সন্তানদের কল্যাণার্থে পুজো, এটাই তো আমরা জানি নীল ষষ্ঠীর পুজো মানে সন্তানের মঙ্গলের জন্য আমরা উপোস করে থাকি সারাদিন। তারপর গিয়ে শিবের ঘরে বা নীলের ঘরে গিয়ে আমরা নীলের মাথায় জল ঢেলে আমাদের উপোস ভঙ্গ করি, তারপর খাই। এই তো, এইবার যার যেরকম নিয়ম সে সেভাবে তার খাওয়া দাওয়ার উপোস ভঙ্গ করে। তো সেই জায়গায় আমি আর কোনো বক্তব্য বলবো না, শুধু বলবো যে এই উপোসটা করি আমরা কেন, আমাদের সন্তানদের মঙ্গলের জন্য, না হলে তো আর কোনো কারণ নেই। তাহলে অবিবাহিত মেয়েরাও কিন্তু উপোস করতো,
কিন্তু সেটা কিন্তু তারা করে না। মানে শিবের মাথায় জল দিতেই পারে, কিন্তু এই দিন উপোস করার কোনো মাহাত্ম্য নেই, তাদের জন্য শিবরাত্রি রয়েছে, তাই না? তো এই রকম ব্যাপার। দেখো, বাঙালির হিন্দু কালচার, সনাতন ধর্ম, অনেক কিছু নিয়ম নীতি এসব রয়েছে, তো সেইগুলোর মধ্য দিয়ে আমরা যাই, সমাজ যেরকমভাবে আমাদের চালায়, তো তো কিছু কিছু নিয়ম মানতেই হয়, তো সেই জায়গা থেকে মানি সমাজে থাকার কারণে। এইবার চলে আসি এত কথা বলার আসল মানে কারণটা কি, কেন আমি এই জিনিসটা উত্থাপন করলাম। কারণ বেচুর ভিডিও, বেচুর মাকে দেখলাম, বেচুর মুখে কথা শুনলাম, তো সেইখানে দাঁড়িয়ে আমি আশ্চর্য ছাড়া কিছু হতে পারলাম না। একজন মা তার ছেলেকে ভালোবাসে, সেই জায়গায় দাঁড়িয়ে তার মঙ্গলার্থে মা কী করছে, সারাদিন শুধু রান্নাবান্না করছে, বাড়ির কাজকর্ম করছে, এটুকু করলেই আর কি সব হয়ে যায় তার মতে। অর্থাৎ সে বলতে পারো, তার অ্যাটিটিউড দেখে আমার মনে হয় শি ইজ টু মাচ আলট্রা মডার্ন, মানে কোনো নিয়মের তোয়াক্কা করে না। অ্যাকচুয়ালি বেচুর মা উপোসের ধার দিয়ে যায় না আমার মনে হয়। উনি বোধহয় উপোস জিনিসটা কোনো জন্মে করেছেন কি না সেটা আমার রীতিমতো সন্দেহ আছে, কারণ আমি বিগত 2 বছরের ভিডিও ওদের ফলো করেছি। 2 বছর মানে তোমার 23 সালের এপ্রিল মাস থেকে, এপ্রিল নয় ধরো জুলাই মাস থেকে, জুলাই মাস, 23 সালের জুলাই মাস থেকে ওদের আমি ফলো করি। আর পুরনো ভিডিও কিছু কিছু দেখেছি, সব নয়, হ্যাঁ, যেগুলো তোমার মানে বেশি ফেমাস সেইগুলো দেখেছি। আর সেই জুলাই মাস থেকে মনে করো আজ 25 সালের এপ্রিল মাস অবধি আমি আজ অবধি বেচুর মাকে কোনো দিন উপোস করতে দেখিনি। বেচুকে দেখেছি, অনেকবার দেখেছি, বেচু উপোস করেছে, নিরামিষ খেয়েছে, ভাত খায়নি, সেই জায়গায় লুচি খেয়েছে, এইগুলো দেখেছি, কিন্তু বেচুর মাকে আমি উপোস করতে দেখিনি। কারণটা যে কী সেটা বুঝতে পারি না। সেই জন্য বললাম, আজকে যেখানে একটা নীল ষষ্ঠীর ভিডিও দেখাচ্ছে বা দিনে একটা ব্লগ করছে, সেখানে দাঁড়িয়ে বেচু বলছে আজকে মার নীলের পুজো করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারলো না, কেন? তাদের অঞ্চলে নীলের পুজো হয়নি, অথচ কিন্তু রামের পুজো হয়েছে। এটা কি বিশ্বাসযোগ্য কথা বলে তোমাদের মনে হয়? আমরা কিন্তু সবাই জানি, যে কোনো জায়গায়, যে কোনো পাড়ায়, যে কোনো অঞ্চলে, যে কোনো গলিতে শিব মন্দির কিন্তু থাকেই। এরকম শিব মন্দির ছাড়া জায়গা অন্তত আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যাবে না, ঠিক আছে? সেখানে বেচু বলছে তাদের অঞ্চলে নাকি নীল পুজো হয়নি। নীল পুজো হওয়ার মানেটা কি? শিব পুজো। তা শিব পুজো কি শিবের মূর্তি এনে পুজো হবে, না শিব মন্দিরে পুজো হবে? ব্যাপারটা কি? সেটা নাকি অন্য পাড়ায় পুজো হয়েছে। আচ্ছা, এটাও আমি মেনে নিলাম যে আমাদের পাড়ায় শিব মন্দির নেই, অন্য পাড়ায় শিব মন্দির আছে, তো কত দূর? এই মহিলা তো স্কুটার, ছেলের পিছনে বাইকে করে অবধি কোন মাঠে গিয়ে পুজো দিয়েছিল, কি জানি একটা পুজো হয়েছিল ওদের, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, যেখানে কিনা ওদের আত্মীয় স্বজনও এসেছিল, সে খিচুড়ি খাওয়া হয়েছিল মাঠে বসে, সেই পুজো করতে গেছিলো বাইকে চড়ে। তাহলে আজকে কেন পাশের পাড়ায় নীল পুজো করতে গেল না? এর কোনো কারণ আছে বলে তোমাদের মনে হয়? যে বাড়িতে তার সন্তান রয়েছে, আরও সন্তান রয়েছে, যার তোয়াক্কা উনি করেন না, অ্যাকচুয়ালি উনি মার পজিশনে বসার মতো যোগ্যতাই ওনার নেই, যিনি নিজের গর্ভে 2 জন সন্তানকে জন্ম দিয়েছেন তো বটে, কিন্তু একজনের অস্তিত্ব স্বীকার করেন, আরেকজনের অস্তিত্ব স্বীকার করেন না। সেই কথায় বেচু বলবে মা মুখে কিছু বলে না, কারণ মা মুখে কিছু বলতে চায় না, চুপ করে থাকে। কিন্তু তোমার মা তো চুপ করে থাকার বান্দাই নয়, তার যে মূর্তি আমরা দেখেছি সব জায়গায় সর্বসমক্ষে, তো তার ক্যারেক্টারই যায় না চুপ করে থাকার। উনি হলেন 1 নম্বরের দজ্জাল মহিলা, অর্থাৎ ওনার বিরুদ্ধে কেউ কিছু কথা বললে, ওনার সামনে কিছু ঘটলে উনি চুপ করে থাকার বান্দাই নন, উনি চেঁচিয়ে মেচিয়ে চিৎকার করে মানে যা তা কাণ্ড করে দিতে পারেন, উনি সেই ক্যাটাগরির মহিলা। সেখানে বেচু বসে বলছে আমাদের পুজো করার ইচ্ছা ছিল কিন্তু পুজো করতে পারছে না, কারণ এই অঞ্চলে পুজো হচ্ছে না। আরে ভাই, মন্দিরে না গিয়ে ঘরে বসেও শিবের মাথায় জল দিয়ে গোস করাই যায়। আমি নিরামিষ খাচ্ছি, সেখানে আমি একবেলা উপোস করে, আমি তো করি একবেলা উপোস করি, তারপর তোমার একটা কি দুটো আমি বোধহয় দিয়েছি, তোমার 3টের সময় দিয়েছি, আমি 3টে জল দিয়েছি মাথায়, মানে শিবের মাথায় জল দিয়েছি 3টের সময়, মানে যেই যতক্ষণ পেরেছি, তার বেশি পারিনি। এক সময় আগে পারতাম সন্ধেবেলা 6টার পরে জল দিয়েছি, এর আগে যখন পারতাম, এখন আর পারি না, কারণ প্রচুর ওষুধ খেতে হয়, ওষুধ না খেয়ে তো থাকতে পারবো না। তো সেই কারণেই সেটাই বলছি, অল্পক্ষণ মানুষ এটা করতেই পারে, কিন্তু উনি তো করবেন না, উনি ওই খাওয়া দাওয়ার পেছনে পড়ে থাকবেন, কারণ উনি সব, বিশেষ করে ওনার ছেলের মুখে খাবার জোগাতে হবে ওনার, আর ওনার নিজেরও খেতে হবে। অ্যাকচুয়ালি উনিও না খেয়ে থাকতে পারেন না, এটা হলো প্রবলেম ওনার। দেখান না সেটা আলাদা কথা, ছেলের সঙ্গে বসে খান সেটা আলাদা কথা, সবসময় সব কিছু আমরা দেখবো ক্যামেরার সামনে দেখাবে তা তো নয়, ক্যামেরার বাইরেও কিন্তু অফ ক্যামেরা অনেক কিছু হয়। তো সেটা থেকেই বলছি যে একজন মা কী করে পারে যে তার নিজের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও যেখানে প্রবলেম নেই সেখানে নীলের উপোস না করে থাকতে কী করে পারে, মানে এরকম আমি দেখিনি, মানে আমার চোখের সামনেই নেই, যদি কোনো প্রাইভেট কোনো প্রবলেম না থাকে, আমি সেটা বলছি। হ্যাঁ, একদমই তার শরীর দিচ্ছে না বা অন্য কোনো প্রবলেম, তার জন্য সে পারলো না, সেটা আলাদা জিনিস।
একটা শক্ত সমর্থ মহিলা যে কিনা সারা বাড়ির কাজ করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এইটা টানছে ওইটা টানছে, সে কিনা উপোস করতে পারছে না একটা বেলাও, এটা কিন্তু জাস্ট মানা যায় না। আর এরা কিন্তু আবার নিজেদের খুব মানে নিয়ম নীতিবান লোকজন ভাবে, সব কিছু মেনে চলে, এবং ওরাই একেবারে আদর্শ গ্রামের লোক। গ্রামে এগুলো হয় বলে তোমাদের মনে হয়? দেখালো না সেটা আলাদা কথা, এই যে এত সঙ্গের নাচ দেখাচ্ছে, তো এই সঙ্গের নাচ হচ্ছে কেন? এইসব অনুষ্ঠান হয় বা নীলের উপোস হয়, দেখো কত লোক ওই মেলায় বসে ওই জিনিসপত্র দেখছে, মানে ওই নাচের ওখানে, মেলা না ওই নাচের অনুষ্ঠান, তার মানে সেখানে এইসব ব্যবস্থা আছে যেগুলো আমাদের দেখানো হয়নি। ঠিক আছে, যাই হোক, তো দ্বিচারিতা থাকবেই, এটার জন্য এই কথাটা উত্থাপন করলাম। এবার চলে আসি বাচ্চাটার খাওয়া। বাচ্চাটা পড়াশুনো করে খেতে এসছে ওই রান্নাঘরে, এখন তো ওই খাওয়া দাওয়া ধরেছে। তো খাওয়া কি দিয়েছে দেখো, সকালের খাওয়া, জানি না ওটা সকাল না দুপুর, তো আমার সকালই মনে হলো। ভাত দিয়েছে ডাল দিয়ে মেখে, বাচ্চাটা নিজে ঘি নিয়ে আসলো, তো ঘি দিল, তার সঙ্গে কিছু আছে? এটা একটা বাচ্চার খাবার? এটা কেন কোনো লোকের চোখে পড়ে না যে একটা বাড়িতে আমি অন্যের ছেলে রেখে দিয়েছি, অন্যের ছেলেই বটে, নিজের ছেলে তো পুরো ছেলে নয়, তোমার নিজের ছেলের ছেলে বললে তো চলবে না, তার মাটাও তো এখনো জীবিত আছে, কাজে আমার পুরো সত্য সেটা বললে হবে না। 50% যদি তোমার ছেলের হয় আর বাদ বাকি 50% তার মায়ের, তাহলে অন্যের মায়ের কোল থেকে তুমি ছেলেটাকে কেড়ে রেখে দিয়েছো আর তাকে সঠিক পথ্য দেবে না, খাওয়ার সময় ডাল ভাত মেখে দেবে, এটা কোন ধরনের সভ্যতা? এটা কোন ধরনের সভ্যতা? এগুলো কি কারোর চোখে পড়ে না? একটা ডিম সিদ্ধ চোখে পড়ে না? বাচ্চাটার প্রপার পুষ্টি নেই কোনো? দুদিন একদিন ফল এনে এনে দেবে, সেদিনও কতগুলো ফল কিনে এনে দিল, বাচ্চাটাকে কোনো সময় খেতে দেখেছো? এরা নিজেরা ছাড়িয়ে খায়। আমার তো মনে হয় বেচু তো কোনো জিনিস ছাড়ে না বাচ্চাটার জন্য এনে আগে নিজে টেস্ট করে দেখে। আরে মানুষ আগে ঠিক আছে টেস্ট করছে, একটা টুকরো টেস্ট করে দেখলো, আমরাও দেখি ভাত খাওয়ানোর সময় আগে ভাতটা নিজে মুখে দিয়ে দেখি যে এটা নুন আছে না, নুন ঠিক আছে নাকি, ভাতটা কিছু প্রবলেম আছে, ভাতটা নষ্ট না, ভাত এটা নিজে খেয়ে দেখা, মানে বাচ্চার যাতে কোনো ক্ষতি না হয়, মানলাম। সেটা সামান্য টেস্ট করে দেখা, তার মানে এই নয় আমি অর্ধেকটা নিজে খেয়ে নিলাম, এটা কখনো সম্ভব নয়। হ্যাঁ, বাচ্চা যে পোর্শনটা খেলো না সেটা তুমি খাও, সেটা অন্য জিনিস। যে বাচ্চা খাবারটা নষ্ট করছে সেটা ফেলে দেবো, তার বদলে খেয়ে নিলাম, সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। তাই অ্যাকচুয়ালি এখানে যেটা দেখায়, এখানে হচ্ছে বাবার নিজের খাবার যতটা মানে লিপসা ছেলেকে দেওয়ার পিছনে ততটা নয়। দেখায় ছেলের জন্য আনলাম, কিন্তু ছেলের সামনে কেটে কুটে দেয় কতক্ষণ? হ্যাঁ, মাঝে মাঝে বেচু যদি বা মনে করে তো দেয়, কোনো সময় ব্লগিংয়ে মনে হলো কিছু দেখাবার নেই, দিলাম ছেলেকে ফল কেটে দেখার, কিন্তু অন্য সময় এই না এই দাদুকে দেখো না এই ঠাকুমাকে দেখো বাচ্চাটার জন্য কিছু করেছে। শুধু একদিন দেখেছি একটা ডিম সিদ্ধ দিয়ে খাওয়াতে বসেছে, কি তার মনে হয়েছে বাচ্চাটাকে একটু খাওয়ানো উচিত, নাকি এটা ব্লগিংয়ে দেখানোর জন্য ঠাকুমার ভালোবাসা জোর করে ফোটানোর জন্য দেখানো হয়েছে? এখন কিন্তু আমার সেই বিষয়েও সন্দেহ হয়, কারণ একই ভিডিওতে কোনো সময় ভালোবাসা উতলে উতলে পড়ছে, কোনো সময় ভালোবাসার নামগন্ধ নেই, তখন সন্দেহ তো হবে। একটা বাচ্চাকে ঠাকুমা জামা পরাচ্ছে, সে নাকি দুটো ছেলে মেয়ে জন্ম দিয়েছে, মানুষ করেছে, মানে মানুষের সাইজ দিয়েছে একজনকে, আরেকজনের তো ধারে কাছে যেতে হয়নি, সে নিজে নিজে বলতে গেলে অন্যের সাহায্যে বড় হয়েছে। সেই বাচ্চাটাকে জামা পরাচ্ছে, অর্থাৎ গেঞ্জি পরাচ্ছে, দেখেছো তোমরা? যদি কেউ পারো তো ভিডিওতে গিয়ে ওই জায়গাটা ভিজিট করে আসো, যে একটা বাচ্চাকে জামা পরাচ্ছে, সে জামা পরানোর কায়দাটা বাচ্চা জানে, তার ঠাকুমা জানে না। প্রথমে জামার হাতায় হাত দুটো ঢোকাচ্ছে, তারপর সেই হাত দুটোর থেকে মাথাটা টেনে মাথার মধ্যে ঢোকাচ্ছে। এটা বড়রা জামা পরে এইভাবে, তার ওই বলদ দামড়া ছেলেটা এইভাবে জামা পরে, একটা বাচ্চা পরে, তার কোথায় টান লেগে যাবে ঠাকুমার সেই জ্ঞানটুকু নেই। আমরা বাচ্চাদের কিভাবে জামা পরাই? আমার তো এখনো মনে আছে, আগে মাথাটা গলাই, তারপর একটা একটা করে হাতার মধ্যে ঢোকাই, এইটাই তো সিস্টেম, যাতে বাচ্চার কোনো অংশে কোনো পোর্শনে টান না লাগে। তাহলে এটা কি কোনো ঠাকুমা মায়ের উদাহরণ দিচ্ছে বসে বসে একটা ব্লগিংয়ে? সে নাকি সব জানতা হরিদাসী, সব জানে, সে রান্না থেকে বান্না থেকে সংসার থেকে চাষ থেকে বাস থেকে সব জানে, এভরিথিং জানে, অথচ একটা বাচ্চাকে ঠিকমতো পড়াশুনো করাতে পারে না, সে ক খ 1 2 থেকে এগোতেই পারে না, অথচ সে সব জানে। এইগুলোই আমাদের প্রচণ্ডভাবে অবাক করে দিচ্ছে, দিনের পর দিন দিচ্ছে। আজকে আমার এখন মনে আছে একটা জিনিসের প্রসঙ্গ তোমাদের সামনে উত্থাপন করব। যখন কিনা টিনা ওর বাপের বাড়িতে থাকতো, অনেক আগে, যখন কিনা এই ফ্ল্যাটের গল্প ছিল না, তখন যখন থাকতো সেখানে অনেকে এই নিয়ে প্রসঙ্গ তুলেছিল যে ছেলে যদি মার কাছে আসে তাহলে ওই বাপের বাড়িতে থাকবে কি করে, কারণ ওখানে ভীষণ শিয়ালের উৎপাত। আরে টিনা হচ্ছে এমন টাইপের মেয়ে যে কিনা সমস্ত স্বাভাবিক সহজ সরল জিনিসটাকে সহজ সরলভাবেই ব্লগিংয়ে তুলে ধরতো, তখন তুলে ধরতো। এখন কিনা ও অনেকটা বুঝদার হয়েছে, যার জন্য কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। এবং সেই সময় প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হয়েছে যে ওই বাড়িতে বাচ্চা মানুষ হতেই পারে না, কারণ ওই বাড়িতে প্রচণ্ড ওই বাড়ির আশেপাশে বন্য জন্তুর উপদ্রব, অর্থাৎ শিয়াল, সাপ ইত্যাদি ইত্যাদি। আর আজকে আমরা কি দেখলাম? বেচুদের বাড়িতে যেখানে রান্না হচ্ছে সেখানে একটা সাপ নড়ে চড়ে চলে যাচ্ছে।
আর সেটা বেচু ক্যামেরা করে দেখাচ্ছে, আবার বলছে কোনো ভয় নেই। পেছন থেকে মা বলছে কে বলেছে ভয় নেই? আরে সাপের ভয় নেই মানে কি? সাপ দেখলে মানুষ এমনিই ভয় পায়। তো সাপ দু রকম, একটার বিষ আছে আর একটার বিষ নেই। তো বিষ নেই তো কি আছে, সাপের তো দাঁত আছে, কামড় দিয়ে দিতে কি আছে? ওই একবার কামড় দেবে আর লোকে এমনিই হার্ট ফেল করবে, মানে ভয়ে। বিষে মরতে হবে না, সাপ দেখেই মানুষ মরে যাবে। যেমন আমি সাপ দেখেই মরে যাবো, আমার তো দেখেই গা শিরশির করে, আমাকে কামড়াতে হবে না, কিছুই করতে হবে না। তো এই রকম ব্যাপার। তাহলে এই বাড়িতে বাচ্চাটা আছে কি করে? এ কিন্তু সবসময়ই ওই অঞ্চলে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে মাটির রান্নাঘরে আসছে, খাচ্ছে, খেলছে, দোলনায় দুলছে, তারপরে কাঠ নিয়ে খেলছে, গাড়ি চালাচ্ছে, সবই কিছু কিন্তু করছে, এবং মাঝে মাঝে একা একা পাশের বাড়িতে চলে যাচ্ছে। তাহলে তখন কোনো এই সাপ খোপ, তোমার বেজি, শিয়াল যদিও রাত্রিবেলার দিকে আসে, দিনের বেলা আসে না, যাই হোক এইসবের উপদ্রব হতে পারে না। এই যে বাদর হনুমান তো হামেশাই আমরা দেখি, কোনো সময় বাচ্চাটা হয়তো এদের অলক্ষ্যে পাশের বাড়ি যাচ্ছে, সেই সময় হনুমান এলো, দুটো চড় মেরে দিল গালে, বাচ্চাটা তো ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে। কারণ হনুমানের দল যদি ঘিরে নেয় একবার, তো জানবে সেখানে কিন্তু বিপদ। কারণ মাঝে মাঝে এরা ঢিল ছুঁড়ে লাঠি দেখিয়ে হনুমান তাড়ায়, তো যারা হনুমান তাড়ায় তাদের কিন্তু হনুমান মনে রাখে। তো সেই রকমভাবে কোনো সময় বাচ্চাটাকে অ্যাটাক করলো, তখন কেন, এখন কেন, এই নিয়ে কেউ বা কারাও সোচ্চার হয় না যে এখানেও বাচ্চাটাকে রাখা সঠিক নয় বা ঠিক নয়, বা বাচ্চাটার মানে সিকিউরিটির অসুবিধা আছে। যতই তুমি ওই পাঁচিল দাও আর গেট দাও, এই তোমার পরিবেশের মধ্যে যেসব কি বলবো জন্তু জানোয়ার রয়েছে, যেগুলো স্বাভাবিক গ্রামাঞ্চলে থাকবে, তাদের হাত থেকে কি করে বাঁচাবে? তাহলে তো বাচ্চাটাকে ওই বাড়ির ভেতর গেটের মধ্যেই রাখতে হয়, আর রান্নাবান্নাও বাড়ির ভেতর করতে হয়। তাহলে এটা জ্বালানি বাঁচাবে কি করে? অর্থাৎ গ্যাসেই রান্না করতে হবে, তাই না? আসলে কথা সেগুলো না। গ্রামাঞ্চলে বাচ্চা বা ছেলে মানুষ এইভাবেই মানুষ হয়, ছেলে মেয়েরা এইভাবেই মানুষ হয়, আমরা সবাই জানি। কাজেই তখন যেসব কথা বলা হয়েছিল ওখানে থাকতে পারবে না, এখানে থাকতে পারবে, ওগুলো হচ্ছে ফালতু কথা। সবাই সব জায়গায় মানুষ হয়, সেটা বড় কথা নয়। কথাটা হচ্ছে যে কন্ট্রোভার্সি করার জন্য, ওদের খারাপ দেখানোর জন্য জিনিসটাকে খারাপভাবে প্লেস করা হয়, যে এইভাবে জিনিসটাকে আমরা বাজে দেখাবো, যাতে লোক বুঝতে পারে বা বলে বেশি করে, না না বাচ্চাটা এখানেই থাকুক, ওখানে যাবে না। তো সবটাই বোঝা যায়, সবটাই আমরা বুঝি, তো সেভাবেই আমরা কন্ট্রোভার্সি করি। তো এটাকে নিয়ে এইটুকুই বলা। তো আবার এক জামাইবাবু এসে উপস্থিত হয়েছে বেচুদের বাড়িতে, যে জামাইবাবুকে আমরা কোশমিন কালেও দেখিনি, অর্থাৎ বেচুরা দেখায়ও নি। তো সেই জামাইবাবুর নিমন্ত্রণ হয়েছে উইদাউট দিদি। এইবার এই জামাইবাবুর অস্তিত্ব শুধুমাত্র বেচুর কথাতেই এবং তার চেহারাতেই। এবার সে যে বেনারস নিবাসী সেটা তো আমরা শুনলাম, এইবার জামাইবাবুর প্রকৃতি বা পরিচয় সেটা তো শুধুমাত্র মৌখিক। এরপরে পরবর্তীকালের এর উপস্থিতি আদৌ এদের বাড়িতে সরগরম হবে কি হবে না, সে তো ভবিষ্যতে বলবে। ভাই একবার খেয়ে গেছে, বারবার কি খেয়ে যাবে, সেটা তো দেখার। তো এটুকুই ছিল। আর সঙ্গের নাচ তো বেচু এখন রোজই দেখাচ্ছে, নিজেও নাচে, এবার লোকের নাচও দেখাচ্ছে। তো সং সবসময় বেচুর চ্যানেলে রয়েছে, আর সঙ্গের নাচ যখন একটা কন্টেন্ট, তখন বেচু কী করে সেটাকে হেলাফেলা করতে পারে। তো আমরাও দেখলাম, বেচুও দেখলো। অ্যাকচুয়ালি আমরা রোজই দেখি, বেচু এই প্রথম দেখলো আর কি, মানে বছরে এই সময়ই দেখে আর কি, আর আমরা সারা বছরই দেখি বেচুর চ্যানেলে। তো ভিডিওটা এখানেই রাখবো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব খুব মজা করো, পয়লা বৈশাখে আনন্দ করো, ঘুরতে যেও, হালখাতা করো, এবং ভালো থেকো। টাটা, বাই।